এই হচ্ছে ভাস্কার কুমার। মাত্র ৬,০০০ টাকার মাইনে পাওয়া এই ব্যাংক কর্মচারী তার জীবনে চলার পথে কেবল টাকার অভাবে দিন দিন লাঞ্ছিত আর অপমানিত হচ্ছিল। কিন্তু একদিন সে ব্যাংকের এমন এক কারচুপি সিস্টেম আবিষ্কার করে ফেলে যার জন্য মাত্র ২ বছরে সে হয়ে ওঠে ১০০ কোটি টাকার মালিক। কিন্তু কি ছিল সে আলাদিনের চেরাগ? বন্ধুগণ, আমি আয়া পড়ছি, তো চলো লাকি ভাস্কর সিনেমার গল্পটি শুরু করা যায়। আজকে নিয়ে চলে এসেছি এই গল্পের পার্ট 2। ভাস্কর প্যাজেলকে টাকা ফেরত দিয়ে তার প্রিয় স্কুটারটি ব্যাক নিয়ে আসে, যেটা দেখে সুমতি যেন আকাশ থেকে পড়ে। এর পরের দিন ভাস্কর আবারও ব্যাংকে যায় সবাই আসার আগে। এবার তার মিশন হচ্ছে খুব গোপনে ওই ২ লাখ টাকা আবার ভল্টে অ্যাড করে দেওয়া। সেই কাজ ভাস্কর এমন ভাবে করে দেয় যে একটা পিঁপড়া পর্যন্ত টের পায় না। এর মানে তো তোমরা বুঝতে পারছো, ভাস্কর ইতিমধ্যে এমন এক সিস্টেম পেয়ে গেছে যার কোনো তুলনাই হয় না। এরপর থেকে অ্যান্থনি একে একে পোর্ট থেকে মাল নিয়ে আসে আর ভাস্কর তার ব্যাংক থেকে ২ দিনের জন্য টাকা সরিয়ে ব্যবসা করতে থাকে। এভাবে ভাস্করের লাইফ এগিয়ে যেতে থাকে রকেট গতিতে। এখন তাকে আর টাকার জন্য কারো কাছে অপমানিত হতে হয় না। ভাই বোনের পড়ালেখা, ব্যাংকের লোন, ঘরের আসবাবপত্র সবকিছুই তার হতে শুরু করে। এই সব কিছু দেখে সুমতির কাছে যেন স্বপ্ন বলেই মনে হয়। এত দ্রুত ভাস্কর নিজের লাইফ কিভাবে পাল্টে ফেলেছে তা যেন সে কিছুতেই ধরতে পারছে না। আসলে এত অভাবে থাকা মানুষ যখন সেই অভাবকে হত্যা করে দেয় তখন কিন্তু সে এমনই আচরণ করে। তবে এই সব কিছু তার বউ ঠিকই নোটিস করে তাকে সত্যি কথা বলতে বলে যে আসলে সে পয়সা কোথা থেকে পাচ্ছে। তবে ভাস্কর তাকে মিথ্যা জানায় যে সে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছে আর এর জন্য সে টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে। তার ব্যবসা এখন অনেক ভালো যাচ্ছে বিধায় সে এভাবে উঠছে। সরল মোনা সুমতি তার এই কথা বিশ্বাস করে নেয় আর নিজেকে চিন্তামুক্ত করে তার সাথে উঠতে থাকে। এভাবেই একদিন ভাস্কর তার ছেলের জন্মদিনের পার্টি খুব ধুমধাম করে দেয়, যা দেখে আশেপাশে সবাই অবাক না হয়ে পারে না। সেই পার্টিতে অ্যান্থনি জানায় তার ছেলে তাকে আমেরিকায় শিফট হয়ে যাওয়ার জন্য বলছে, তাই সে হয়তো দ্রুতই আমেরিকায় পাড়ি জমাবে। তবে তার আগে সে একটা লাস্ট কাজ করতে চায় ভাস্করের সাথে। তবে এবারের আইটেম হচ্ছে ৩টা ইম্পোর্টেড বিদেশি কার, যেগুলো বেচলে ইনভেস্টমেন্টের চেয়ে ৬ গুণ বেশি টাকা কামানো যাবে। তবে এই কাজের জন্য প্রয়োজন হবে ১০ লক্ষ টাকা। এই টাকার অ্যামাউন্ট শুনে ভাস্করের মুখে চিন্তার ভাঁজ পড়ে যায়, কারণ এতদিন তারা ২-৩ লাখ টাকা সরিয়েছে অনেক কষ্টে। এখন সেখানে ব্যাংক থেকে ১০ লাখ টাকা গায়েব করা কিন্তু চারটেখানি কথা নয়। যার জন্য সে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই ডিল সে কখনোই করবে না। এরপর সে রুমে ফিরে আসলে সুমতি জানায় তাদের ওই পার্টিটা ওয়ান অফ দ্য বেস্ট হয়েছে। তবে দেখা যায় তার ছেলে কার্তিক কেন যেন কান্না করছে। ভাস্কর কারণ জিজ্ঞেস করলে কার্তিক বলে, বাবা জানো, আমার বন্ধুরা এতদিন আমাকে বলতো যে তুই তো ফ্রিতে কেক খাওয়ার জন্য আমাদের পার্টিতে আসতি, কিংবা একই গেঞ্জি বারবার পরে গেলে তারা আমাকে ফকির বলতো। কিন্তু আজ তারা এত বড় পার্টি দেখে আমাকে অনেক আদর করেছে। আজ তোমার জন্যই তাদের সব মুখ বন্ধ হয়ে গেছে বাবা। এই সব কথাগুলো শুনে ভাস্করের মন একদম অন্যরকম হয়ে যায়। সে বুঝে যায় টাকা আসলে কি না করতে পারে। যারা তার ২ পয়সার দাম দিত না তারা এখন তাকে সম্মান দিয়ে কথা বলে, যা সবকিছু হয়েছে এই টাকার কারণে। ভাস্কর বুঝে যায় এই সম্মান ধরে রাখতে হলে টাকার কোনো বিকল্প নেই। তাই ভাস্কর এবার কল দেয় অ্যান্থনিকে আর বলে, স্যার আপনার ডিলে আমি রাজি। এরপরেই শুরু হয় ভাস্করের ১০ লাখ টাকা সরিয়ে নেওয়ার এক বিগ মিশন। তার ব্যাংকের ভল্ট ম্যানেজার হচ্ছে এই নারায়ণ স্যার। তিনি প্রতিদিন অফিসে লেট করে আসে আর দ্রুত বেগে বাড়ি চলে যায়, যার কারণে এতদিন ভাস্কর এই সুযোগেরই অসৎ ব্যবহার করেছে। কিন্তু আজ দেখা যায় যে এই বান্দার সময় পার হয়ে গেলেও আর ব্যাংক থেকে যাচ্ছে না। ভাস্কর আজ বেশি টাকা নিয়ে ঠিকই ভল্টে এসেছে, কিন্তু যাওয়ার সময় সেই টাকাটা নিতে না পারলে সবকিছু বৃথা। তাহলে এখন কি করা যায় ভাবতে ভাবতে ভাস্কর একটা চরম ফোন দিয়ে এঁটে ফেলে। সে সাম্বাকে দিয়ে বাইরে থেকে কল দিয়ে তাকে ১০ মিনিট বিজি রাখে। ঠিক সেই সুযোগে ভাস্কর তার ব্রিফকেসে সব টাকা ভরে নেয়। এভাবে ফাইনালি ১০ লাখ টাকা আলাদা করে রেখে ভাস্কর সসম্মানে বেরোতে সক্ষম হয়। এরপর সেই টাকা দিয়ে তারা ওই গাড়িগুলোকে পোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তবে এবার ঘটে ঠিক সেই কাহিনী যা তোমরা এতক্ষণ ধরে আজ করছিলে। গাড়ি ছাড়িয়ে আনার পর দেখা যায় যে ডিলারের কাছে তারা গাড়ি বিক্রি করবে তাদেরকে পুলিশ ইতিমধ্যেই স্মাগলার বলে ধরে নিয়ে গেছে। তার মানে এই মুহূর্তে তারা গাড়িগুলোকে আর সেল করতে পারছে না। ফলে এখন একদিন পর ভাস্কর ব্যাংকে কই থেকে টাকা ব্যাক দেবে তার কোনো উপায় আর বাকি রইল না। সাম্বা তো রেগে মেগে অ্যান্থনিকে মারতে পর্যন্ত চলে যায়, কিন্তু ভাস্কর এখানে বিচক্ষণতার পরিচয় দেয়। সে বলে এতদিন লাভ যেহেতু একসাথেই করেছি, এখন লসের সময়ও আমরা একসাথেই থাকবো। সে অ্যান্থনিকে বলে এই ডিলার নেই তো কি হয়েছে, আমরা এই গাড়ি চলো অন্য ডিলারের কাছে বিক্রি করি।
এই বুদ্ধি শোনার পর অ্যান্থনি বলে অন্য এক ডিলার আছে, কিন্তু সে তো থাকে গোয়াতে, এত দূরে এই গাড়িটাকে আমরা নেব কি করে। তবে ডিলার যেহেতু পাওয়া গেছে সেহেতু ভাস্কার জানে কিভাবে তাকে এই গাড়ি পার করে নিতে হবে। সেই প্ল্যান অনুসারে সে 3টা গাড়িতে সরকারি ফ্ল্যাগ লাগিয়ে রওনা দেয় গোয়ার উদ্দেশ্যে। তবে ঠিকই তাদের গাড়ি পুলিশে আটকে তাদের গাড়ির কাগজ আর লাইসেন্স দেখা শুরু করে। অ্যান্থনি আর ভাস্কার গাড়ি চেক করিয়ে বেরিয়ে যেতে পারলেও মিস্টার হাম্বার ঠিকই ধরা খেয়ে যায়। তবে ঠিক সেই সময় ভাস্কার চালে তার আসল চাল। তার গাড়ি থেকে বেরিয়ে আসে একজন রুলিং পার্টির মিনিস্টার। সেই মিনিস্টারকে দেখে তো পুরো ফোর্সের গলা একদমই শুকিয়ে যায়। তারা বলতে থাকে আজ আমাদের চাকরি আর কেউই বাঁচাতে পারবে না। কিন্তু এ কি, মিনিস্টার হয়ে তাদের কথাবার্তা তো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আসলে সুবিধার মনেই বা হবে কেন, এই লোকগুলো তো ছিল পথে ভিক্ষা করা ফকির বাহিনী। মানে সিরিয়াসলি, ভাস্কার তাদের ভিখারি থেকে একদম মিনিস্টার বানিয়ে সবগুলোকে ঘোল খাইয়ে দিল। সাবাস বেটা সাবাস। যাই হোক, ওই যাত্রায় এক বার ডান্সারকে অমিতাভ বচ্চনের নেক্সট নায়িকা বানিয়ে দিয়ে তারা সেই যাত্রায় সকল চেকপোস্ট পার করতে সক্ষম হয়। আর ফাইনালি ওই 3 গাড়ি বিক্রি করে তারা তাদের এই ভয়াবহ বিপদকে উদ্ধার করে। অবশেষে অ্যান্থনিকে তারা পৌঁছে দেয় এয়ারপোর্টে, কেননা আজই সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। তবে যাওয়ার সময় অ্যান্থনি তাকে জানায় যে আমি ওখানে গিয়ে একটা হোটেল খুলবো। সে আরো বলে, ভাস্কার যদি কখনো তোমার হেল্প লাগে তাহলে আমাকে কিন্তু ভুলবেন না। ভাস্কার তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই ব্যক্তিটাকে অশ্রুসিক্ত জলে বিদায় জানায়। এবার ভাস্কারের মিশন ওই টাকা ব্যাংকে ফেরত দেওয়া। সেই উদ্দেশ্যে রেডি হয়ে সে যেই না ব্যাংকে এসে পৌঁছায়, ঠিক তখনই সে দেখতে পায় পুলিশ ব্যাংক ঘিরে রেখেছে। এই দৃশ্য দেখে ভাস্কারের কলিজা পুরো কেঁপে ওঠে। না, ফাইনালি এবার সে ধরাই খেয়ে গেছে। কিন্তু ভিতরে ঢুকে সে যা দেখতে পায় তাতে আরেকটু হলেই তার হার্ট অ্যাটাক হয়ে যেত। আসলে পুলিশ ও ব্যাংকের ম্যানেজমেন্ট এখানে এসেছে ওই হিমাংশুকে ধরে নিয়ে যেতে, কেননা হিমাংশু এতদিন তাদের না জানিয়ে অনেক মানুষের কাছ থেকে ঘুষ খেয়ে তাদের চাকরি দিচ্ছিল। মানে তো বুঝতেই পারছো, ভাস্কারের সেদিনের প্রমোশন না দিয়ে ঠিকই সে টাকা খেয়ে অন্য একজনকে প্রমোশন দিয়ে দিয়েছে। যাই হোক, বিপদ কিন্তু এখনো কেটে যায়নি, কেননা যতক্ষণ পর্যন্ত ভল্টে টাকা না যাচ্ছে ততক্ষণ ধরা খাওয়ার চান্স কিন্তু কমছে না। ইতিমধ্যে নারায়ণ স্যার এসে তাকে নিয়ে যায় ভল্টে, আর সেখান থেকে ভাস্কার 40 লাখ টাকা ঠিকই তুলে নেয়, কিন্তু খাতায় এবার সে রেজিস্টার করে 50 লাখ টাকা। অর্থাৎ নিজের কাছে 10 লাখ টাকা দিয়ে সে আগের হিসাবগুলো ফিক্স করে ফেলবে। এই টাকা নিয়ে সে রুমে আসে ঠিকই, কিন্তু সেই মুহূর্তেই তার সামনে হাজির হয় এই ব্যাংকের জিএম বিনোদ বোস। তার কাছে থাকা ওই সুটকেসে কি আছে সে এবার সেটা প্রশ্ন করে। এই কথায় ভাস্কারের গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যায়। এবার বিনোদ তাকে সেই সুটকেস খুলে দেখাতে বলে। তার মানে কি এবার ভাস্কার সত্যি সত্যি ধরা খেয়ে গেল? তবে ভাস্কার যেই না সেই সুটকেস খোলে ঠিক তখন দেখা যায় সেখানে কাপড় ছাড়া আর কিচ্ছু নেই। ভাইরে ভাই, ভাস্কার এই ঘটনার মাত্র 5 মিনিট আগেই সেই টাকা সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল, আর যার কারণে একদম তীরে এসেও তার তরি ঠিকই দাঁড়িয়ে থাকে। ফাইনালি বিশাল এক বড় ধাক্কা সামলে নিয়ে ভাস্কার নিজের সাথে পণ করে যে না, এই কাজ সে আর করবে না। কারণ তোমার লোভ যদি তোমার অকাতের চেয়ে বেশি হয়ে যায় তাহলে তোমার ধ্বংস অনিবার্য। তবে সাম্বা আর এই পিয়নের চাকরি করতে চায় না বলে সে চাকরি ছেড়ে ওই ধান্দাতেই পড়ে থাকে। এদিকে ভাস্কার এতদিন 6 লাখ টাকা জমিয়েছিল, তাই সে সেগুলোকে বিভিন্ন খাতের জন্য জমা করে রাখে। কিন্তু দেখা যায় তার ভাই বিদেশের একটা বড় ভার্সিটিতে চান্স পেয়েছে, যেখানে পড়তে হলে তাকে খরচ করতে হবে 6 লাখ টাকা। অগত্যা পুরো পরিবারের জন্য জমানো টাকা তার শুধুমাত্র এই ভাইয়ের পিছনেই খরচ হয়ে যায়। তবে কথায় আছে না, ভাগ্য যখন সুপ্রসন্ন হয় তখন তা একটু দেরিতেই থামে। ঠিক সেভাবেই পরের দিন অফিসে গিয়ে ভাস্কার এমন এক নিউজ পায় যা তার পুরো দুনিয়া একদম উল্টে দেয়। স্বয়ং চেয়ারম্যান তাকে মিটিংয়ে কল করে জানায় যে আজ থেকে তুমি মাগাদা ব্যাংকের এজিএম। আমি তোমার নামে অনেক ভালো রিপোর্ট পেয়েছি, যার কারণে তুমি একমাত্র এই পদের জন্য সঠিক ব্যক্তি। মাত্র একদিনের মধ্যেই ভাস্কারের লাইফ 6,000 টাকার স্যালারি থেকে 19,000 টাকার স্যালারি হয়ে যায়। সেই সাথে সাথে মারুতি 800 গাড়িটা তো বোনাস। সে সেই লাল গাড়িটা নিয়ে বাড়ি ফিরে এই খবর সুমতিকে দিলেও সেও আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তবে আসল গল্প কিন্তু এখনো শুরুই হয়নি। এ তো গেল ভাস্কারের জীবনের শুরুর দিকের পার্ট। তবে এখন শুরু হয় সেই পার্ট যেখানে আমরা জানতে পারবো যে ভাস্কার কিভাবে 2 বছরে বানিয়েছিল 100 কোটি টাকা। তবে সেই পার্টে যাওয়ার আগে যদি এক্সপ্লেনটা এনজয় করো তাহলে লাইক দিতে কিন্তু মোটেও ভুলে যেও না। যাই হোক, ভাস্কারকে ট্রান্সফার করা হয় বোম্বের মেন ব্রাঞ্চে। সেখানে প্রথম দিন ব্যাংকের চেয়ারম্যান তাকে একটা বড় দায়িত্ব দিয়ে বসে। এখন সেই দায়িত্বটা হলো হর্ষদ মেহতা। আসলে ওই ডার্ক ম্যাজিশিয়ানের কোম্পানি গ্রোমোর এবং তার পার্সোনাল অ্যাকাউন্ট এই ব্যাংকে অবস্থিত। চেয়ারম্যান জানায় হর্ষদ আমাদের সবচেয়ে ভিআইপি ক্লায়েন্ট,
তাই তার যা যা লাগবে তাই যেন সে পূরণ করে দেয়। ভাস্কার চেয়ারম্যানের এই কথা অক্ষরে অক্ষরে পালন করবে বলে কথা দেয়। পরের দিন হর্ষদ মেহতার এক ঘনিষ্ঠ চেলা সুরাজ এসে হাজির হয় ভাস্করের সামনে, যার হাতে ছিল কাটারি ব্যাংক নামের এক ব্যাংকের 2টো বিআর বা ব্যাংক রিসিট। এখন চলো একটা ফিনান্সের ছোট্ট ক্লাস করে আসি আর জেনে নেই কি এই বিআর। দেখো, ব্যাংক কোনো ব্যক্তি বা কোম্পানিকে যেমন লোন দেয় ঠিক সেভাবে অন্য ব্যাংকেও লোন দিতে পারে, তবে এর জন্য তারা ডিরেক্ট ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফার করতে পারে না। ফলে এই ধরনের ট্রান্সফার কমপ্লিট করে কোনো এক ব্রোকার কোম্পানি। যেমন মাগাদা ব্যাংক যদি কাটারি ব্যাংকে লোন দেয় তাহলে প্রথমে মাগাদা ব্যাংক হর্ষদ মেহতাকে টাকা ট্রান্সফার করবে, এরপর হর্ষদ সেই টাকা ট্রান্সফার করবে কাটারি ব্যাংকে। ঠিক সেম ভাবে টাকা ফেরত দেবে প্রথমে হর্ষদের কাছে আর সে পৌঁছে দেবে মাগাদা ব্যাংকে। এর বিনিময়ে হর্ষদ মেহতা পাবে 0.001% কমিশন। মূলত বিআর হচ্ছে সেই ডকুমেন্টস যেটার মাধ্যমে ব্যাংক এই ডিলগুলো ফাইনাল করে। তো সুরাজ এখানে 2টো বিআর নিয়ে সেগুলোতে সাইন করিয়ে নেয়। তবে ভাস্কর তাকে বলে, আপনার হাতে মাত্র 2 সপ্তাহ সময় পাবেন এই টাকা ফেরত দেওয়ার, আর হ্যাঁ, আমি চাই না আপনি লেট করেন। মূলত এখানে ভাস্কর তাকে লিগালি চলার জন্য আহ্বান জানায়। তবে 2 সপ্তাহের জায়গায় 4 সপ্তাহ পর হর্ষদ মেহতা তাকে সেই টাকা ফেরত দিলে ভাস্কর ঠান্ডা মাথায় তাকে থ্রেট দিয়ে জানায় যে পরের বার থেকে সেই ব্যাপারটা টলারেট করবে না। এই সব শুনে সুরাজ ঠিকই বুঝে যায় যে এই লোক তাদের পথের কাঁটা হতে চলেছে। যাই হোক, সে এবার ভাস্করকে অনুরোধ করে হর্ষদ মেহতা ও তার কোম্পানি গ্রো মোরের ব্যাংকের স্টেটমেন্টের কপি প্রিন্ট করে দেওয়ার জন্য। তবে ভুল করে ডাবল স্টেটমেন্ট প্রিন্ট হয়ে গেলে ভাস্কর তাকে এক কপি এখানে রেখে বিদায় জানায়। এবার ভাস্করের মনে একটু খাইশ জাগে। সে বলে, দেখি তো ইন্ডিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে। সে হর্ষদ মেহতার অ্যাকাউন্ট আর তার বিশাল ফিগার দেখে তার চোখ কপালে উঠে যায়, কারণ ততদিনে হর্ষদ মেহতার ধন সম্পত্তি যে কত বিশাল হয়ে গিয়েছিল তা কল্পনার বাইরে। তবে এই স্টেটমেন্ট দেখে তার চোখ এক জায়গায় আটকে যায়। সে দেখতে পায় নিয়ম অনুসারে তার ব্যাংক থেকে যে টাকা বিআরের মাধ্যমে কাটারি ব্যাংকে যাওয়ার কথা ছিল সেই টাকা কাটারি ব্যাংকে না গিয়ে বরং তার কোম্পানি গ্রো মোরে যাচ্ছে। তার মানে হচ্ছে এই ব্যাংক টু ব্যাংক লোনটা স্রেফ একটা ধোঁকা। আসলে হর্ষদ মেহতা তার কাছ থেকে টাকা নিয়ে নিজেই কোনো কাজ করছে আর পরে কাজ শেষ হয়ে গেলে সে আবার ওই টাকাটা ব্যাক দিয়ে দিচ্ছে। এই পুরো কাহিনীটা মিলে যায় একদম ভাস্করের সাথে, কেননা সেও তো একবার এমনই কাজ করে টাকা বানিয়েছিল। তারপরেও সে ভালোভাবে খোঁজ নেওয়ার জন্য চলে যায় কাটারি ব্যাংকে আর সেখানে গিয়ে তাদের টাকা রিসিভ করার স্টেটমেন্ট দেখতে চায়। কিন্তু ব্যাংকের ম্যানেজারের হাবভাব আর দামি ঘড়ি দেখে সে বুঝে যায় যে এরা সবাই ইতিমধ্যে হর্ষদ মেহতার কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই টাকা নিয়ে হর্ষদ আসলে কিসের বিজনেস করছে? এখন সেটার রহস্য জানার জন্য সে সোজা চলে যায় বিএসসিতে আর সেখানকার ব্রোকারদের কাছে সে এমন এক জিনিস জানতে পারে যেটা তার পুরোই হুঁশ উড়িয়ে দেয়। সে জানতে পারে যে হর্ষদ মূলত শেয়ার মার্কেট রিগিং করে। বিষয়টা ক্লিয়ার করে বলি, হর্ষদ মেহতা প্রথমে নাম সর্বস্ব কিছু কোম্পানি শেয়ার একদম কম মূল্যে কেনা শুরু করে। এরপর তার পুরো টিম মিলে সেই কোম্পানি শেয়ার কম দামে কেনা শুরু করলে তা দেখে আম জনতারা সেই শেয়ার ধুমিয়ে কেনা শুরু করে। ফলে কয়েক সপ্তাহের মধ্যেই 20 টাকা শেয়ার হয়ে যায় 500 টাকা। ঠিক সেই সময় হর্ষদ মেহতা তার কেনা নামে বেনামের সব শেয়ারগুলো একসাথে বিক্রি করে দেয়। তার মানে তারা কেনে 20 টাকায় আর মানুষকে লোভ দেখিয়ে তার দাম বাড়িয়ে বিক্রি করে 500 টাকায়। ফলে এভাবে সে এক সময় হয়ে ওঠে পুরো স্টক এক্সচেঞ্জে দ্য বিগ বুল। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই হর্ষদ মেহতা কি চালু চিজ ছিল। তবে এই রিগিং করার জন্য তার অনেক টাকার প্রয়োজন ছিল, যেটা সে এই সকল ব্যাংকের সাথে ধান্দাবাজি করে জোগাড় করে নিত। এই সব কাহিনী শুনে ভাস্কর এবার পুরো কাহিনী বুঝে ফেলে যে কিভাবে হর্ষদ মেহতা পুরো ইন্ডিয়াকে ঘোল খাওয়াচ্ছে। এবার ভাস্করের কাছে 2টো অপশন, হয় হর্ষদের কেনা গোলাম হয়ে যাওয়া, না হয় ব্যাংকের চেয়ারম্যানকে সব জানিয়ে দেওয়া। ভাস্কর সেকেন্ড অপশনটি বেছে নিয়ে চেয়ারম্যানকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সেই সময় ঘটে তার লাইফের সবচেয়ে বড় টুইস্ট। দেখা যায় কার্তিক স্কুল থেকে ফিরছে আর তার মা তাকে বকাঝকা করছে। ঘটনা জানতে চাইলে সে জানতে পারে যে তার স্কুলের এক ছেলে একটা মেয়ের থেকে চকলেট চুরি করেছিল। তবে সেই ঘটনা কার্তিক জেনে গেলে ওই ছেলেটা তাকে অফার দেয় যে যদি সেই চুরির কথা না বলে তাহলে তাকেও সে অর্ধেক চকলেট দেবে, যার কারণে কার্তিক সেটা গোপন করলে সেও ভাগিদার হয় সেই চকলেটের। এই সব শুনে ভাস্কর বলে, বাবা এটা তো ঠিক না। তবে জবাবে কার্তিক জানায়, যদি আমি ভালো মানুষ হয়ে এটা বলে দিতাম তাহলে আমি তো কিছুই পেতাম না। ঠিক এই লাইনটা শুনে ভাস্কর তাবদা খেয়ে যায়। সে বুঝতে পারে আসলেই তো হর্ষদকে যদি আমি ধরিয়ে দিই তাহলে এতে আমার কি লাভ, কিন্তু আমি যদি হর্ষদের সাথে থাকি তাহলে আমার লাভের কোনো শেষ নেই। তাই ভাস্কর এবার সিদ্ধান্ত নেয় এই গেমে নিজেকে এন্ট্রি করাতে। ঠিক সেভাবেই সে সরাসরি সুরাজের কাছে চলে যায় তার প্ল্যান নিয়ে। প্রথমে সুরাজ তাকে বড় অ্যামাউন্টের চেক অফার করে এই বিষয়টা ধামাচাপা দিতে, কিন্তু ভাস্কর সব চেক ছিঁড়ে ফেলে বলে, যদি তুমি আমাকে কিনতে চাও তাহলে আমি আমার প্রাইস নির্ধারণ করব। আমি তোমাদের সবকিছু পানির মতন ক্লিয়ার রাখবো। এর বদলে আমার চাওয়া হচ্ছে তোমরা যে বিয়ার আমাকে দেবে তার 1% কমিশন আমার।
এবং তোমরা যে শেয়ার রেগিং করবে তার ইনফরমেশন আমাকে একদিন আগেই দিতে হবে। এই সব অফার শুনে সুরাজ এক বাক্যেই রাজি হয়ে যায়, কারণ হর্ষদ মেহতার কাছে এমন অফার একবারে বাচ্চা শিশুর মতন। তবে পরের দিনেই 25 কোটি টাকার বিয়ার সাইন করে ভাস্কার কামিয়ে নেয় 25 লক্ষ টাকা। যেহেতু এই টাকাগুলো ইলিগাল বা ব্ল্যাক মানি ছিল, তাই এবার সেগুলোকে লিগাল বা হোয়াইট মানিতে পরিণত করতে হবে। তাই ভাস্কার সেই টাকা হোয়াইট করার জন্য আনোয়ার নামের এক ছেলের কাছে চলে যায়, যে ছিল এই মানি লন্ডারিং এর ওস্তাদ। ভাস্কার তাকে এই 25 লাখ টাকা হোয়াইট করার উপায় জানতে চাইলে সে জানায় যে লটারিতে বিজয়ী হয়ে আপনি চাইলে এই টাকাকে ইজিলি লিগাল করতে পারবেন। এর জন্য আপনাকে 4% কমিশন দিতে হবে। যদি এটা দিতে পারেন তাহলে নেক্সট লটারি বিজয়ী আপনাকে বানিয়ে দেওয়া হবে আর আপনি পুরো 17 লাখ টাকার একদম লিগাল মালিক হয়ে যাবেন। কি বুঝতে পারলে তো এসব লটারি ফটারি তো কোন লেভেলের খেলা হয়। যাই হোক, সেই প্ল্যান অনুসারে ভাস্কারকে বানিয়ে দেওয়া হয় 25 লাখ টাকা লটারি বিজয়ী, এবং এই নিউজ পেপারে চলে এলে সবাই সত্যিকার অর্থে ভাবে যে ভাস্কার হয়তো তার ভাগ্যের জোরে এই লটারি জিতেছে, ফলে এই টাকা খরচ করতে তার আর কোনো বাধা থাকে না। এখন লিগাল টাকা তো চলে এলো, এবার সেইটাকে লিগাল ওয়েতে বাড়াতে হবে। ফলে এর জন্য এখন তার প্রয়োজন শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। আগের ডিল অনুসারে সুরাজ ফোন দিয়ে জানায় যে আজকে জামাটা শেয়ার যত ইচ্ছা কিনে রাখেন। এটা শুনেই সে বুঝে যায় যে এই কোম্পানির শেয়ার হর্ষদ রিগিং করতে চলেছে। তাই সে সোজা চলে যায় এক গরিব দুঃখী এক্সচেঞ্জ ব্রোকারের কাছে এবং সেখানে জামাটা 17 লাখ টাকা শেয়ার কেনার কথা বলে। এর 3 সপ্তাহ পর সুরাজ আবারও বলে যে স্যার, আজকে মার্কেট ক্লোজ হওয়ার আগেই সব শেয়ার সেল করে দিন। এই কথা শুনে ভাস্কার ছুটে যায় ওই ব্রোকার হাউসে, কেননা এই বেটারা এতই গরিব ছিল যে তাদের ফোন লাইন ঠিক করারও পয়সা ছিল না। যাই হোক, ফাইনালি টাইম মতন সে শেয়ারগুলো সেল করতে সক্ষম হয় আর এবার এই 17 লাখ টাকা ইনভেস্ট করে মাত্র 4 সপ্তাহে ভাস্কার মালিক হয়ে যায় 70 লাখ টাকায়। এই সব কথা শুনে সেই সিবিআই অফিসার লাক্সমান তো পুরাই তাবদা খেয়ে যায়। এভাবেই ভাস্কারের লাইফ যেন পুরো রকেট গতিতে আগাতে থাকে। এরই মধ্যে একদিন ভাস্কারের বোনের বিয়ে ঠিক হয় আর ভাস্কার চায় সেই বিয়েটাকে প্রচুর ধুমধাম করে দিতে। তবে ওই যে টাকা পকেটে থাকলেও ভাস্কারের এখনো গেট আপ হয়ে আছে সেই মিডিল ক্লাসের। তাই তো এক জুয়েলারির দোকানে গহনা কিনতে গেলে তারা এমন ভাবে নাক ছিটকায় যেন মনে হয় এর তো 1 ভরি স্বর্ণ কেনার অকাত নেই। এছাড়াও 1 গ্লাস পানি পর্যন্ত তাকে নিজ হাতে নিয়ে খেতে হয়। তবে এখানে ভাস্কার খেয়াল করে যে এক লোক দামি গাড়ি নিয়ে আর স্যুট বুট পরে এসেছে দেখে তাকে অন্য লেভেলের খাতির আপ্যায়ন করা হচ্ছে। এটা দেখে সে বুঝে যায় শুধু পকেটে টাকা থাকলে হবে না, সম্মান পেতে হলে সেটার কারিশমা পুরো বডিতে থাকতে হবে। তাই ভাস্কার সেখান থেকে বেরিয়ে সোজা চলে যায় ব্যাংকে আর সেখান থেকে ওই 70 লাখ টাকা তুলে নিয়ে চলে আসে এক ফ্যাশন হাউসে। সেখানে গিয়েও প্রথমে তাকে সবাই ছোট লোক ভাবতে থাকে, কিন্তু যেই না সে টাকার ব্যাগ খুলে দেখায় তখন তারা স্যার স্যার বলে তাদের মুখে ফেনা তুলে ফেলে। এরপর ভাস্কার তার বোন ও স্ত্রীকে বলে তোমাদের যা মন চায় তাই কেননা ভাস্কারের এখন টাকার কোনো অভাব নেই। এই বলে তারা সব দামি কাপড় পরে সোজা চলে যায় গাড়ি কেনার জন্য। ভাস্কার নিসানের এক গাড়ি কিনে নেয় 17 লাখ টাকায়, যা ওই সময় কেবল আমির লোকজনের কাছে ছিল। সেই মারাত্মক গাড়ি নিয়ে যখন সে আবারও ওই জুয়েলারির দোকানে যায় তখন তো পুরো সেলসম্যানরা বোকা ছেলে বনে যায়। এখন তাদের হাবভাব একদম মিউ মিউ হয়ে গেছে দেখে ভাস্কার বলে টাকার সাথে সাথে তার ঝলক বডিতে থাকাও জরুরি, না হয় এরা কোনোদিনও আপনাকে সম্মান দেবে না। এভাবেই তার বোনের বিয়ে প্রচুর ধুমধাম করে দিতে থাকে ভাস্কার। এখন সুরাজের কাছ থেকে সে যে ব্ল্যাক মানি পায় সেটা তো বারবার লটারির মাধ্যমে হোয়াইট করা সম্ভব না, কারণ এতে করে সিবিআইয়ের লোকজন সন্দেহ করতে পারে। তাই এবার তাকে আরো বড় ধরনের মানি লন্ডারিং এর সিস্টেম বের করতে হবে। সেই সিস্টেম অনুসারে আনোয়ার তাকে জানায় যে বাইরে এমন অনেক কোম্পানি আছে যাদের এজেন্টের কাছে আমরা এখান থেকে ক্যাশ টাকা দিলে তারা ওই কোম্পানি থেকে আমাদেরকে রেমিটেন্স পাঠিয়ে দেবে। তবে এর জন্য থাকতে হবে আমাদের একটা লিমিটেড কোম্পানি। ফলে ভাস্কার এবার তার বউয়ের নামে একটা আচারের কোম্পানি খুলে সেই মানি লন্ডারিং এর মাধ্যমে টাকা পাচার করা শুরু করে দেয়। তবে তার স্ত্রী কিন্তু এইসব কিছুই জানে না। সে শুধু জানে যে দুবাই বা সিঙ্গাপুরে তার আচার অনেক বেশি পছন্দ হয়েছে বিধায় সবাই বড় বড় আকারে অর্ডার করছে, যার জন্য তারা রাতারাতি এত ফুলে ফেপে উঠেছে। তবে সুমতি বিষয়টা ধরতে না পারলেও তার বাবা কিন্তু ঠিকই আজ করতে পারে, কারণ হাজার হলেও প্রহ্লাদ কুমার ছিল একজন জাদরেল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাই তো তাকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়। এভাবেই দিনের পর দিন সবকিছু ঠিকঠাক চলতে থাকলেও ভাস্কারের আচরণে কিন্তু অনেক পরিবর্তন আসে। সে এখন আর আগের মতন সহজ সরল কিংবা ভালো মানুষ নেই। সে তার নিজের মানুষদের সাথে রেগে কথা বলে, কাউকে সে এখন আর কেয়ারই করে না। এভাবে একদিন ওই পাটেল তার গাড়িতে ধাক্কা দিলে সে রেগে গিয়ে তার স্কুটারটাকে দুমড়ে মুচড়ে দেয়। এই সব কিছু দেখে তার স্ত্রী তাকে বলে টাকার অহংকার তাহলে তোমাকেও খারাপ বানিয়ে ছেড়েছে তাই না? তবে জবাবে ভাস্কর জানায় আই এম নট এ ব্যাড গাই, আই এম জাস্ট রিচ। আর এটাই রিচ পার্সনদের অ্যাটিটিউড। ভাইরে ভাই, এই ডায়লগ পুরো মুভির মধ্যে সবচেয়ে বোল্ড ছিল।
তবে কথায় আছে না, অহংকারী পতনের মূল। তাই তো এখান থেকেই ভাস্কারের লাইফে শুরু হয় ডাউনফল। একদিন তার অফিসে কাটারি ব্যাংকের সেই ম্যানেজার একটা কাজের জন্য আসলে ভাস্কার তার সাথে দেখা করে। সেখানে ভাস্কার বলে, আপনার ব্যাংক থেকে ইদানিং অনেক বড় বড় অ্যামাউন্টের বিয়ার আসছে। এছাড়াও হর্ষাদ এই পেমেন্ট গুলো ডিউ রাখতে রাখতে তা প্রায় 100 কোটি টাকাতে ছাড়িয়ে গেছে। তবে এই কথাগুলো শুনে ওই ম্যানেজারের চোখ বড় বড় হয়ে যায়, কারণ সে জানায় যে আজ পর্যন্ত সে এত অ্যামাউন্টের বিয়ার কখনোই অ্যাপ্রুভ করেনি। তাই সে ওই বিয়ারের কপিগুলো তার কাছ থেকে নিয়ে যেই না দেখে, তখন তার আকাশ যেন পুরোই ভেঙে পড়ে। আসলে হর্ষাদ মেহতা তাদের এই বিয়ারগুলোকে পুরো কপি বা জালিয়াতি করে এতদিন টাকা মেরে খেয়েছে। তারা ব্যাংকের লেটার হেড, সিল, এমনকি ম্যানেজারের সাইন পর্যন্ত নকল করে এত বড় বড় অ্যামাউন্টের বিয়ার ফর্জ করেছে। এবার এই কথা শুনে ভাস্কারের পা থেকে যেন মাটি সরে যায়। চিন্তা করো, শুধু একটা ব্যাংক নয়, এমন কত ব্যাংক থেকে হর্ষাদ টাকা নিয়েছে তার কোনো ইয়াত্তাও নেই। এখন এই কথা যদি বাইরে লিক হয় তাহলে পুরো দেশের অর্থনীতি একদম ভেঙে পড়বে। এছাড়াও পুরো শেয়ার মার্কেট ধসে পড়বে তাসের ঘরের মতো। এছাড়াও হর্ষাদ যদি ধরা খেয়ে যায় তাহলে তাদেরকেও জেলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তার মানে এমন পরিস্থিতিতে ভাস্কার এখন কি করবে? সে যে এই জালে এভাবে ফেসে যাবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। তখন ওই ম্যানেজার তাকে বারবার অনুরোধ করে যে সে যেন আর একটা বিয়ারও অ্যাপ্রুভ না করে, আর সেই সাথে সাথে এই কথাগুলো যেন কোনোভাবে বাইরে না যায়। এই বলে সে সেখান থেকে বিদায় নেয়। তবে যাওয়ার পথেই সেই লোকটা হার্ট অ্যাটাক করে বসে আর সেখানেই মারা যায়। এরপর এই ঘটনা ভাস্কারকে একদম ভিতর থেকে দুমড়ে মুচড়ে দেয়। সে বুঝতে পারে যে এত বড় বড় রাঘব বোয়ালের কাছে সে একটা পুতুল মাত্র। ইতিমধ্যেই এই ফ্রডের চক্করে পড়ে তার ব্যাংক শত কোটি টাকা লোকসানে আছে। কিন্তু ভাস্কার এসব কাউকেই বলতে পারছে না, আবার নিজেও সেটা সহ্যও করতে পারছে না। এদিকে ছেলের এমন হাল দেখে তার বাবা তাকে ডেকে নেয় আর বলে দেয় যে আমি জানি সব কিছুই তুমি ফ্যামিলির জন্য করেছো, কিন্তু একটা সময় এই টাকা তোমার প্রয়োজন ছিল, কিন্তু এখন এটা তোমার লোভ হয়ে গেছে। একটা কথা মনে রেখো, জুয়া খেলারও একটা নিয়ম আছে। তুমি যতই ভালো খেলোয়াড় হও না কেন তাতে কিচ্ছু যায় আসে না, তবে কোথায় যেয়ে তোমাকে এই খেলা থামাতে হবে তার উপরে নির্ভর করবে তোমার আসল ভাগ্য। এই দামি কথা শুনে ভাস্কারও বুঝতে পারে যে তার থেমে যাওয়ার সময় চলে এসেছে। তাই সে প্ল্যান করে নিজেকে আবারও সেই আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে থাকে। এর জন্য ভাস্কার তার লাইফে এতদিন যা যা করেছে তার সবকিছুই একে একে বন্টন শুরু করে দেয়। সে তার ভাইকে আমেরিকায় একটা বাড়ি কিনে দেয়, তার বোনকে উপহার দেয় একটা ফ্ল্যাট। এছাড়াও তার স্ত্রীর ভাইকে বিজনেস করার জন্য সে টাকা ইনভেস্ট করে। এরপর থেকে ভাস্কার আর সুরাজের কোনো বিয়ার অ্যাপ্রুভ করে না। তবে এটা করে দেওয়ার জন্য ম্যানেজমেন্ট বোর্ড পর্যন্ত তাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ভাস্কার জানায়, স্যার আমি এই কোম্পানির ভালোর জন্য আর একটা বিয়ারও অ্যাপ্রুভ করতে পারবো না, কারণ ইতিমধ্যে 100 কোটি টাকা হর্ষাদ পেন্ডিং রেখেছে। যদি সে এটা পরিশোধ করে তাহলে আমি পারবো, আর অন্যথায় যদি আমাকে দিয়ে আপনারা ফোর্স করেন তাহলে এই নেন আমার রিজাইন লেটার। আজ থেকে আমি ইস্তফা দিলাম। এই বলে ভাস্কার সেদিন চাকরি ছেড়ে দেয়, যা দেখে পুরো অফিসের সবাই একদম অবাক হয়ে পড়ে। তো এখনকার এই সিচুয়েশনে কিন্তু আমরা মুভির একদম শুরুতে দেখতে পেয়েছিলাম, যেখান থেকে ভাস্কারকে সিবিআই ধরে নিয়ে এসেছিল। এতক্ষণ ভাস্কার তাদেরকে এই গল্প করছিল যে সে কিভাবে এত টাকা লিগ্যাল মালিক হলো। তবে সে শুধু ভাগ্য আর লিগ্যাল ওয়ের কথাই তাদের কাছে স্বীকার করে, কেননা এমন 2 নম্বরের কথা জানলে তার তো জেলেই যাওয়া লাগতো। যাই হোক, সিবিআই অফিসার এই সব কিছু শুনে বলে, তোমার গল্প ভালো, এছাড়াও তোমাকে যে জেলে ধরে নিয়ে যাব তারও কোনো প্রুফ আমাদের কাছে নেই, কেননা খাতা কলমে এই সব কিছু তুমি লিগ্যালে আয় করেছো। তবে এভাবে খালি হাতে আমরা তো ফিরে যেতে পারবো না, কেননা আমাকে যে হায়ার করেছে সে আর কেউই নয়, সে হচ্ছে এই ব্যাংকের চেয়ারম্যান মিস্টার রাজবীর। তার মানে তো তোমরা বুঝতেই পারছো, আসলে এই পুরো স্ক্যামিং এর কথা কিন্তু ব্যাংকের সবাই জানতো। তবে এত কিছু জানার পরেও তারা ভাস্কারকে কেবল পুতুল হিসেবে ব্যবহার করার জন্যই এই পোস্টে নিয়ে এসেছিল। এই সব দেখে ভাস্কার যেন নিজেকে বিশ্বাসই করতে পারে না। স্বয়ং ব্যাংক নিজেই এই করাপশনের সাথে জড়িত, তা তার কল্পনার বাইরে। এবার ব্যাংকের চেয়ারম্যান তার আসল চেহারা ভাস্কারকে দেখায়। সে বলে, আমি জানি তুমি অনেক কামিয়েছো এই ধান্দায়, কিন্তু যখন তোমার মন ঘুরে গেল তখন তুমি আমাদের সাথেই পল্টি নিতে চাইলে, তাই তো কাউকে না জানিয়ে তুমি রিজার্ভ ব্যাংকে গিয়ে আমাদের নামে নালিশ করে এসেছো। এখন এই বিয়ারে যে 100 কোটি টাকা পেন্ডিং আছে সেটা আমাদেরকে দিতে হবে, অন্যথায় পুরো ব্যাংক কলাপস করবে আর সাথে জেল ফ্রি।
তো এই মুহূর্তে তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি। এক, আইটি ডিপার্টমেন্টকে বলে আমরা তোমার অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখি আর জেলের ভাত খাওয়াই, অথবা 2, এই পেন্ডিং 100 কোটি টাকা তুমি হাসরাতকে দেওয়ার মাধ্যমে ব্যাংকের পেন্ডিং ক্লিয়ার করে দেবে। এতে করে তোমার টাকা হারালেও তুমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এই সব কথা শুনে ভাস্কার যেন এক অথৈ সাগরে পড়ে। তিল তিল করে কামানো টাকা কিনা শেষমেশ এভাবে তাদের দিয়ে দিতে হবে, কিন্তু সেটা না করে তার আর কোনো উপায় নেই। তাই আর কোনো কিছু চিন্তা না করে ভাস্কর কুমার তার ব্যাংকের সমস্ত টাকা চেক লিখে দেয় হর্ষাত মেহতার নামে আর নিজে এই পাপ থেকে মুক্তি নেয় চিরতরে। আচ্ছা, তবে কি কাহিনী এখানেই শেষ হতে যাচ্ছে? আরে না, একটু ওয়েট করে দেখো না, কি মারাত্মক টুইস্ট অপেক্ষা করছে তোমার জন্য। তো কাহিনী শুরু হয় ঠিক তখনই যখন ভাস্করের চেক ব্যাংকে ডিপোজিটের জন্য পাঠানো হয়। সেখানেই জানা যায় যে এই লোকের ব্যাংক অ্যাকাউন্টে একটা ফুটো পয়সাও নেই। তার মানে গত 10 দিন আগে ভাস্কর তার ব্যাংক ডিঅ্যাক্টিভ করার পাশাপাশি সব টাকা তুলে নিয়ে গেছে। ভাইরে ভাই, শেষে এসে ভাস্কর যে এমন এক খেল দেখাবে তা একদম মাথার উপর দিয়ে যায়। শুধু তাই নয়, ভাস্কর সেই টাকা নিয়ে প্রথমে কল দেয় অ্যান্থনিকে আর তার মাধ্যমে পুরো টাকা ইনভেস্ট করে আমেরিকার একটা হোটেল কেনার জন্য। তার এই টাকা হোয়াইট করার জন্য দরকার ছিল এনআরবি ও আরবিআই এর অ্যাপ্রুভাল, যেটা তার বাবা লবিং এর সাহায্যে সে ঠিকই করে নেয়। এরপর একজন ইনভেস্টর হিসেবে ভাস্কর কুমার তার লাইফ সেট করে ফেলে আমেরিকায়। অন্যদিকে পুরো ব্যাংক ম্যানেজমেন্টকে পুলিশ গ্রেফতার করে টাকা আত্মসাতের মামলায়। এই পুরো কাহিনী যখন চেয়ারম্যান জানতে পারে তখন জাস্ট সে একটা কথাই বলে, ভাস্কর, ইউ প্লেড ওয়েল। তো কি বুঝলে? আসলে ভাস্কর আগেই ধরতে পেরেছিল যে এই স্ক্যামের সাথে জড়িত আছে ব্যাংকের চেয়ারম্যানও, আর তারা তাকে স্রেফ অ্যাপয়েন্ট করেছিল যাতে তার উপরে সব দোষ চাপিয়ে দেওয়া যায়। তাই ভাস্কর আগে থেকেই প্রিপেয়ার ছিল এই সুবর্ণ সময়ের জন্য, কেননা ভাস্কর তার বাবার কাছ থেকে এটাই জেনেছিল যে খেলা যত ভালোই হোক না কেন, খেলাটা কখন থামাতে হবে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। ঠিক এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই আজ তাকে সবকিছু থেকে বাঁচিয়ে নেয়। ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় এই বছরের সবচেয়ে বেস্ট মুভি। বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।